নমস্কার বিদ্যার্থীতে আপনাদের সকলকে আবার স্বাগত জানাই আমাদের ক্লাইমেটোলজি সিরিজে। এখানে আমরা করছিলাম কন্ডিশনস ফর প্রেসিপিটেশন, অর্থাৎ এই যে আমরা বৃষ্টিপাত বা তুষারপাত এই বিষয়গুলো দেখি, এইগুলো হওয়ার পূর্বে কি হয়। বেসিক্যালি আমরা কন্ডিশনস ফর কন্ডেনসেশন এই জিনিসটা পড়ছি। কন্ডেনসেশন কথার অর্থ কি? ঘনীভবন। আজকে এই বিষয়টি খুব ভালোভাবে আসবে। আমরা কন্ডেনসেশনই আজকে পড়ব। তো সবার আগে দেখে নিই আগের দিন আমরা কি পড়েছিলাম। আমরা পড়েছিলাম হিউমিডিটি ক্যাপাসিটি, অ্যাবসলিউট হিউমিডিটি, রিলেটিভ হিউমিডিটি। তার আগে আমরা পড়েছিলাম ময়েশ্চার ভেপারের মধ্যে তফাৎ এবং লেটেন্ট হিট। এবার ভেপার কথার অর্থ জলীয় বাষ্প, আর ময়েশ্চার হলো যে কোনো বস্তুর মধ্যে জল তার লিকুইড অবস্থায় কতটা পরিমাণে আছে। এই জন্য ময়েশ্চার কন্টেন্ট অফ সয়েল, ময়েশ্চার কন্টেন্ট অফ এনিথিং আমরা বিভিন্ন জায়গায় ব্যবহার করে থাকি। আর ভেপার হলো জলের গ্যাসীয় অবস্থা। সূর্যের তাপে আমাদের জলাশয়, সমুদ্র এসব জায়গা থেকে জল ভেপারাইজ হয়। আমরা আরও দেখব। এরপরে আমরা দেখেছিলাম লীন তাপ অর্থাৎ লেটেন্ট হিট, অর্থাৎ কোনো বস্তুর অবস্থার পরিবর্তনের জন্য। অবস্থাকে কি? কঠিন, তরল, গ্যাসীয়। অর্থাৎ জাস্ট কঠিন থেকে তরল হওয়ার জন্য বা তরল থেকে কঠিন হওয়ার জন্য উষ্ণতার পরিবর্তন না করে। খুব ইম্পর্ট্যান্ট এবং ভাইটাল পয়েন্ট হলো উষ্ণতার পরিবর্তন না করে। অর্থাৎ 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জল থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার বরফ হবে, অথবা 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার বরফ থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জল থাকবে। অর্থাৎ বরফ থেকে জলে রূপান্তরিত হবে, কিন্তু কোনো রকম টেম্পারেচারের চেঞ্জ হবে না। সেম জিনিসটা বাষ্পীভবনের ক্ষেত্রেও কাজ করে। আশা করি আমরা বুঝতে পেরেছি আগের দিন। এরপরে আমরা পড়েছিলাম হিউমিডিটি ক্যাপাসিটি। হিউমিডিটি কথার অর্থ কি? যে বাতাসের মধ্যে ওয়াটার ভেপারের প্রেজেন্সকেই বলা হয় হিউমিডিটি। এবার হিউমিডিটি ক্যাপাসিটি মানে কি? এই বাতাসের ওয়াটার ভেপার হোল্ডিং ক্যাপাসিটি বা ভেপার প্রেশার সামলানোর ক্ষমতা। আমরা দেখেছিলাম টেম্পারেচার বাড়লে হিউমিডিটি ক্যাপাসিটি বাড়ে, টেম্পারেচার কমলে হিউমিডিটি ক্যাপাসিটি কমে। এরপর আমরা দেখেছিলাম অ্যাবসলিউট হিউমিডিটি, অর্থাৎ অ্যাকচুয়াল অ্যামাউন্ট অফ ওয়াটার ভেপার প্রেজেন্ট ইন দ্য এয়ার। অর্থাৎ খুব ভালো একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা আগের দিন দেখেছিলাম, আমরা একটা আরবিটারি মান নিয়ে নিয়েছিলাম যে যখন ভূমির কাছে বাতাস রয়েছে, এটা কি? এটা হচ্ছে ভূমি। ভূমির কাছে যখন বাতাস রয়েছে তখন তার হিউমিডিটি ক্যাপাসিটি অনেক বেশি। হিউমিডিটি ক্যাপাসিটি বলতে কি? আমরা ইহার যে আয়তন, এই কলসিটা যত বড়, সেটাকে আমরা তার ক্যাপাসিটি ধরে নিয়েছিলাম। আশা করি আপনাদের মনে পড়ছে। যদি আগের দিনের ক্লাস না দেখে থাকেন তাহলে আজকের ক্লাস কিন্তু আপনারা বুঝতে পারবেন না। আপনাদেরকে অনুরোধ থাকবে যে আগের ক্লাসটা দেখে নেওয়ার পরে এই ক্লাসটি দেখবেন, তাহলে সম্পূর্ণ আনন্দ উপভোগ করতে পারবেন। না হলে আমার তো লাগে সময়। তো সেখানে ওয়াটার প্রেজেন্ট হলো 40 ইউনিট, ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি 100 ইউনিট। সেক্ষেত্রে আমরা বলছি যে হিউমিডিটি ক্যাপাসিটি 100 ইউনিট রয়েছে এখানে, কিন্তু এর মধ্যে ওয়াটার প্রেজেন্ট রয়েছে 40 ইউনিট। একটু উপরে 2 নম্বর কন্ডিশনে যখন আমরা গেলাম তখন আমরা দেখছি যে এই কলসির সাইজ ছোট হচ্ছে। অর্থাৎ এখানে ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি হলো 80 ইউনিট, অর্থাৎ এর হিউমিডিটি ক্যাপাসিটি কমছে। আর ওয়াটার প্রেজেন্ট সেই 40 ইউনিটই বটে। এবার আমরা খুব ভালোভাবে এখানে দেখতে পাচ্ছি ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি আরও উচ্চতায় যখন পৌঁছচ্ছে তখন 60 ইউনিট হয়ে যাচ্ছে। এবার কথা হচ্ছে উচ্চতায় ওঠার সঙ্গে সঙ্গে ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটিটা কমছে কেন?
ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি কমার সবচেয়ে প্রধান কারণ হলো যত উপরে উঠছে বাতাস তার টেম্পারেচার কমছে, আর টেম্পারেচার কমলে আমাদের ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটিও কমবে। এবার আমরা আরও উচ্চতায় উঠেছি, আমরা দেখছিলাম যে ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি যেখানে 40 ইউনিট এবং ওয়াটার প্রেজেন্ট যেখানে 40 ইউনিট, অর্থাৎ এই জায়গায় হিউমিডিটি ক্যাপাসিটি এবং অ্যাবসলিউট হিউমিডিটি এই দুটি সমান। এই টেম্পারেচারটাকেই, যে টেম্পারেচারে এই ঘটনাটা ঘটে, এই টেম্পারেচারকে আমরা বলবো ডিউ পয়েন্ট টেম্পারেচার। আমাদের মনে থাকবে ডিউ পয়েন্ট টেম্পারেচার সম্বন্ধে আমাদের একটা খুব হালকা ধারণা তৈরি হলো। আমরা রিলেটিভ হিউমিডিটি বার করার চেষ্টা করছিলাম। 1 নম্বর কন্ডিশনে আমাদের হিউমিডিটি ক্যাপাসিটি, রিলেটিভ হিউমিডিটি কথাটার অর্থ কি, যে অ্যাবসলিউট হিউমিডিটি বাই হিউমিডিটি ক্যাপাসিটি ইন্টু 100। ওর মধ্যে কতটা জল রয়েছে 40 ইউনিট, এই কতটা জল ধারণ ক্ষমতা, কলসির সাইজ কত 100 ইউনিট ইন্টু 100। আমাদের প্রথমে 40% হলো, তারপরে 50%, তারপরে 67%, একদম শেষে 100%। তো আমাদের খুব তাড়াতাড়ি একটা রিভিশন শেষ হলো। এবার আমরা তো প্রথমেই কোশ্চেন করতে পারি যে বাতাস সর্বদা উপরের দিকে যাত্রা কেন করে? বাতাস সেখানেই থাকতে পারতো, অথবা উপরের দিকে উঠছে কারণ নিচের দিকেও নামবে। ইহার কারণ হচ্ছে আমাদের যে ময়েস্ট এয়ার, এখানে ময়েস্ট এয়ার বলতে আমরা বলার চেষ্টা করছি যে বাতাসের মধ্যে H2O কন্টেন্ট থাকবে, H2O প্রেজেন্ট থাকবে। এবার H2O কিভাবে প্রেজেন্ট থাকতে পারে? একটা ময়েশ্চার, একটা ভেপার। এবার এই H2ওর মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি রয়েছে, হাইড্রোজেন। আর এই হাইড্রোজেনের মলিকিউলার ওয়েট, আচ্ছা পুরো বানান লিখব, অনেক কম হয়। ছোটবেলায় আমরা পড়েছি না যে বাতাস গরম হলে জলীয় বাষ্প সংগ্রহ করলে অনেক বেশি হালকা হয়ে যায়। তো তার মেন কারণ এটাই, আমাদের মনে থাকবে। বেশ, এরপরে আমরা যে কনসেপ্টটা দেখার চেষ্টা করছিলাম, আমরা একটু ভালোভাবে দেখব কনসেপ্টটা। তার জন্য আমরা একটা হালকা গ্রাফ আঁকার চেষ্টা করছি। গ্রাফের হাইট, এটা 0 কিলোমিটার, এটা 1 কিলোমিটার, এটা 2 কিলোমিটার, এটা 3 কিলোমিটার, এটা 4, এটা 5, 6 কিলোমিটার, 7 কিলোমিটার, 8 কিলোমিটার, 9 কিলোমিটার।
হাইট আমরা কিসে দেখছি? কিলোমিটারে। একটু ঘিঞ্জি হয়ে গেল, কিলোমিটারে। বেশ, এবার আমরা দেখছি আরো একটা গ্রাফ এই পাশে। এখানে আমরা দেখছি টেম্পারেচারের। বেশ, এবার একদম ভূমিতে আমাদের টেম্পারেচার কত থাকবে? মোটামুটি 25 ডিগ্রি সেন্টিগ্রেড আমরা ধরে নিলাম। এবার একটু উপরে আমাদের টেম্পারেচার আরবিটারি ধরছি, মানে একদম নির্দিষ্ট সব জায়গায় এক থাকবে এরকম তো ব্যাপার না, মোটামুটি একটা আইডিয়া করে ধরার চেষ্টা করছি। তো এখানে 15 ডিগ্রি সেন্টিগ্রেড, আর একটু উপরে এখানে 5 ডিগ্রি সেন্টিগ্রেড, আর একটু উপরে এখানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, এখানে -5 ডিগ্রি সেন্টিগ্রেড, -10। বেশ, আমরা এত পার্থক্যে যাচ্ছি না, আমরা একটু এবার আমরা একটু খেয়াল করলেই বুঝতে পারবো যে আমাদের এয়ার পার্সেল প্রথমে এইখানে ছিল। এবার এই এয়ার পার্সেলটা একটু ভালোভাবে যদি আঁকি, প্রথমে আমাদের এয়ার পার্সেলটা এইখানে ছিল। তারপর এয়ার পার্সেল যত উপরের দিকে উঠছে তত তাহার হিউমিডিটি ক্যাপাসিটি কমছে। এয়ার পার্সেল যত উপরে উঠছে তত তার হিউমিডিটি ক্যাপাসিটি কমছে। আমরা খুব স্পষ্ট এখানে লক্ষ্য করতে পারছি যে এয়ার পার্সেলটার আয়তন কমছে। আয়তন বলতে এখানে আমরা হিউমিডিটি ক্যাপাসিটিটাকে বোঝাচ্ছি। হিউমিডিটি ক্যাপাসিটি ডিক্রিজ করছে। এবার এটা 1 নম্বর পজিশন, এটা 2 নম্বর পজিশন, এটা 3 নম্বর পজিশন, এটা 4 নম্বর পজিশন। আমরা দেখছিলাম যে এখানে জল রয়েছে বাতাসের মধ্যে, এখানে মোটামুটি রিলেটিভ হিউমিডিটি আমরা ধরে নিচ্ছি 50%। আরেকটু উপরে যখন যাচ্ছি তখন আমরা লক্ষ্য করছি রিলেটিভ হিউমিডিটি 1, রিলেটিভ হিউমিডিটি 2 আমরা ধরে নিচ্ছি 80%। এবার যখন এখানে পৌঁছচ্ছে তখন রিলেটিভ হিউমিডিটি 100%। অর্থাৎ এই 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার কাছাকাছি রিলেটিভ হিউমিডিটি যেই 100%-এ পৌঁছে গেল, ইহাকেই বলা হবে ডিউ পয়েন্ট টেম্পারেচার। তাহলে ইহার ক্ষেত্রে ডিউ পয়েন্ট টেম্পারেচার হলো 0 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার কোন একটা এয়ার পার্সেল ছিল যে এয়ার পার্সেলটার প্রথমে রিলেটিভ হিউমিডিটি 30% ছিল। প্রথমে 30% ছিল, তারপরে উপরে উঠতে উঠতে 70%, তারপরে এক জায়গায় গিয়ে 90%। যখন হয়তো 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা এসে পৌঁছচ্ছে তার রিলেটিভ হিউমিডিটি দেখা গেল 90%। তারপরে সে যখন আরও উঁচুতে উঠেছে, -2 বা -5-এ পৌঁছেছে, তখন তার রিলেটিভ হিউমিডিটি 100% হয়েছে। আমরা বুঝতে পারলাম? তাহলে
এই এয়ার পার্সেলটার ক্ষেত্রে -2 ডিগ্রি সেন্টিগ্রেডটা হলো ডিউ পয়েন্ট টেম্পারেচার। ডিউ পয়েন্ট টেম্পারেচার মানে আমরা কি বললাম, যখন রিলেটিভ হিউমিডিটিটা 100% হবে। কোথায় হবে? বাতাস যখন উপরের দিকে যাত্রা করবে তার টেম্পারেচার কমবে, টেম্পারেচার কমলে হিউমিডিটি ক্যাপাসিটি কমবে, কিন্তু তার ভেতরে যে জলীয় বাষ্পটা রয়েছে সেটার পরিমাণ সেমই থাকবে, সেটা বাইরে বেরিয়ে যাবে না, অর্থাৎ তার অ্যাবসলিউট হিউমিডিটি সেম থাকবে। যে সময়টা তার অ্যাবসলিউট হিউমিডিটি ক্যাপাসিটির সমান হবে সেই সময় আমরা বলবো সেই এয়ার পার্সেলটা তার ডিউ পয়েন্ট টেম্পারেচারে পৌঁছেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আমরা দেখলাম যে রিলেটিভ হিউমিডিটি 100% -2 ডিগ্রি সেন্টিগ্রেডও হতে পারে, 0 ডিগ্রি সেন্টিগ্রেডও হতে পারে। আবার অনেক সময় আমরা দেখব গ্রীষ্মকালে বা বর্ষাকালে রিলেটিভ হিউমিডিটি একদম এই যে 0 কিলোমিটার যে উচ্চতা সেখানেই 70-80%, বাতাসে আর্দ্রতা অনেক বেশি। তাহলে সেটা 5 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় পৌঁছতে বা 15 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় পৌঁছতেও রিলেটিভ হিউমিডিটি 100%-এ পৌঁছতে পারে, অর্থাৎ তার ডিউ পয়েন্ট টেম্পারেচার অনেক তাড়াতাড়ি চলে আসতে পারে। আমরা বুঝতে পারলাম। তাহলে এই ডিউ পয়েন্ট টেম্পারেচারটা আসলে কি কি হবে সেগুলো একবার দেখা যাক। বেশ, ডিউ পয়েন্ট টেম্পারেচার, এটা সম্বন্ধে আমরা কি দেখলাম? একটা হলো টেম্পারেচার কমলে হিউমিডিটি ক্যাপাসিটি কমবে। আপনারা যদি নোট বানাচ্ছেন, আশা করি বানাচ্ছেন, তাহলে আপনারা এগুলো কথায় লিখবেন। বেশ, তারপরে কি হবে? তবে অ্যাবসলিউট হিউমিডিটি সেম থাকবে। এবার এই টেম্পারেচার কমছে কেন? তার কারণ হলো হাইট বাড়ছে, বাতাস উপরের দিকে যাত্রা করছে। হাইট বাড়লে টেম্পারেচার কমবে, টেম্পারেচার কমলে হিউমিডিটি ক্যাপাসিটি কমবে, হিউমিডিটি ক্যাপাসিটি কমলেও তার ভেতরে অ্যাবসলিউট হিউমিডিটিটা সেম থাকবে। এবার যে টেম্পারেচারে উহার হিউমিডিটি ক্যাপাসিটি ইজিক্যাল টু অ্যাবসলিউট হিউমিডিটি হবে, অর্থাৎ রিলেটিভ হিউমিডিটি 100% হবে, সেই টেম্পারেচারকেই আমরা বলবো ডিউ পয়েন্ট টেম্পারেচার। এবার ডিউ পয়েন্ট টেম্পারেচার আসলে কি হবে? এই টেম্পারেচারের আসার সাথে সাথে কনডেনসেশন শুরু হবে। ইহার অর্থ কি? অর্থাৎ
এয়ার এর ভেতর থাকা ভেপার ওয়াটার অর্থাৎ লিকুইড, এটা কি গ্যাস, এ রূপান্তরিত হবে এবং হাইগ্রোস্কোপিক এর গায়ে জমাট বাঁধবে। নতুন একটা শব্দ এসেছে, হাইগ্রোস্কোপিক নিউক্লিয়াই। এবার এই হাইগ্রোস্কোপিক নিউক্লিয়াই কি দেখুন, হাইগ্রোস্কোপিক নিউক্লিয়াই একটা হচ্ছে বাতাসের ভেতর থাকা ডাস্ট পার্টিকেল, একটা হতে পারে সল্ট পার্টিকেল, একটা হতে পারে এরোসল। এরোসল কথার অর্থ কি? সলিড সাসপেন্ডেড পার্টিকেল। PM 2.5, PM 10 এগুলো আমরা এনভায়রনমেন্টে খুব ভালো করে দেখব। একটা হতে পারে পলিউটেন্ট, এবার বিষয়টা কি হয় সেটা একবার আমরা দেখার চেষ্টা করি। আমরা দেখছিলাম এই হলো আমাদের ভূমি, এখানে রয়েছে আমাদের ওয়াটার। এবার সূর্যের আলো ডাইরেক্টলি এই যে বাতাস, ক্ষমা করবেন, এই যে সমুদ্রের জল রয়েছে সেই জলটাকে সূর্যের আলো বা সূর্যের আলো মাটিতে লাগার পরে মাটির থেকে যে টেরেস্ট্রিয়াল রেডিয়েশনটা বাইরের দিকে বেরোবে, সেই যে তাপটা, সেই তাপ শক্তিটা লেটেন্ট হিটে পৌঁছে দেবে এখানকার জলকে। তারপর এখানকার যে জল, সেই জলটা কিসে পরিণত হবে? ভেপার। ভেপারে পরিণত হওয়ার পরে সেটা বাতাসের ভেতরে আমরা দেখছিলাম যতটা হিউমিডিটি ক্যাপাসিটি থাকবে, যতটা ভেপার সেই সময় এর যোগান দিতে পারবে, হিউমিডিটি ক্যাপাসিটি অনুসারে বাতাসের ভেতরে প্রবেশ করে যাবে। তারপর এই বাতাসটা যখন উপরের দিকে যাত্রা শুরু করবে, আমি আর সবগুলো ছবি আঁকছি না, একটা এঁকে দেখাবো। বাতাস যখন উপরের দিকে যাত্রা শুরু করবে তখন এই কলসির সাইজটা ছোট হবে এবং এর ভেতরে যে জলটা রয়েছে
রিলেটিভ হিউমিডিটি 100%-এ পৌঁছবে। রিলেটিভ হিউমিডিটি 100%-এ পৌঁছানোর কারণ কি? তার কারণ হচ্ছে হাইট বাড়ার সঙ্গে সঙ্গে টেম্পারেচার কমবে এবং হিউমিডিটি ক্যাপাসিটিও কমবে। আমরা বুঝতে পারলাম আমরা কি লিখলাম? আমরা লিখলাম হাইট বাড়ার সঙ্গে সঙ্গে টেম্পারেচার কমবে, হিউমিডিটি ক্যাপাসিটিও কমবে। এবং তার মানে কি, অ্যাকচুয়ালি রিলেটিভ হিউমিডিটি বাড়ছে, অ্যাবসলিউট হিউমিডিটি সেম থাকছে। এখন এই শব্দগুলো ইউজ করছে আপনাদের মাথায় নিশ্চয়ই ইহার পিকচার ক্রিয়েট হচ্ছে। তো এই সময় কি হবে? বাতাসের ভেতরে প্রেজেন্ট থাকবে অনেক হাইগ্রোস্কোপিক নিউক্লিয়াই। এই হাইগ্রোস্কোপিক নিউক্লিয়াইগুলোর চারিদিকে এখান থেকে জলটা জাম্প করে বেরোবে, দিয়ে এই হাইগ্রোস্কোপিক নিউক্লিয়াইগুলোর চারিদিকে জলের আস্তরণ সৃষ্টি করবে। আমরা বুঝতে পারলাম? জলের আস্তরণ শুরু করবে। এই জলের আস্তরণটাই আস্তে আস্তে তৈরি করবে ক্লাউড। এই যে রিলেটিভ হিউমিডিটি 100%-এ পৌঁছে গেছে, অর্থাৎ ডিউ পয়েন্ট টেম্পারেচারে সে পৌঁছে গেছে। ডিউ পয়েন্ট টেম্পারেচারে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই বাতাসের ভেতর থেকে জলীয় বাষ্প অর্থাৎ ভেপার, সেটা কি হচ্ছে, লিকুইড ফর্মে কনভার্ট করে হাইগ্রোস্কোপিক নিউক্লিয়ার চারিদিকে জমাট বাঁধছে। আমরা কি বললাম? ভালোভাবে শুনবেন। ডিউ পয়েন্টে পৌঁছানোর সঙ্গে সঙ্গে বাতাসের ভেতরে যে ভেপার আছে সেই ভেপারটা লিকুইড ফর্মে কনভার্ট করার পরে হাইগ্রোস্কোপিক নিউক্লিয়ার চারিদিকে জমাট বাঁধে। এই ঘটনাটাই কন্ডেনসেশন বা ঘনীভবন বলা হয়। সব কিছু এখানে লেখা সম্ভব না, কিছু আপনারা নিজেদের ভাষায় নিজেদের খাতায় লিখে নেবেন। বেশ, এবার আমরা কিছু চলে যাব কন্ডিশন ফর কন্ডেনসেশন। আমরা কি দেখলাম? 1 নম্বর কন্ডিশন, টেম্পারেচার কমতে হবে। 2 নম্বর কন্ডিশন, হিউমিডিটি ক্যাপাসিটি কমবে। 3 নম্বর কন্ডিশন, রিলেটিভ হিউমিডিটি 100%-এ পৌঁছবে, এটাই ম্যাক্সিমাম। 4 নম্বর কন্ডিশন, স্যাচুরেটেড এয়ার। এটার অর্থই কিন্তু স্যাচুরেটেড এয়ার। ওকে, আর খুব ইম্পর্ট্যান্ট হচ্ছে হাইগ্রোস্কোপিক নিউক্লিয়াই। এর উপস্থিতি, এর প্রেজেন্স থাকতে হবে। এবার আমরা একটা জিনিস অনেক সময় করি, এই যে এই হাইগ্রোস্কোপিক নিউক্লিয়াই, এই চেন লিখলাম, হ্যাঁ, হাইগ্রোস্কোপিক নিউক্লিয়াই, এইটাকেই আমরা এই চেন লিখলাম। না থাকলে আমরা সিলভার আয়োডাইড ছড়িয়ে আর্টিফিশিয়াল কন্ডেনসেশন
ঘটায়। বুঝতে পারলাম? ইহাকেই ক্লাউড সিডিং বলে। পরীক্ষায় আসতে পারে। তাহলে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো, ক্ষমা করবেন, এই যে সিলভার আয়োডাইড আর ক্লাউড সিডিং, এই বিষয়টা, এটা সি। হ্যাঁ, আমাদের মনে থাকবে, নিশ্চয় মনে থাকবে। আবার আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট হলো, রিলেটিভ হিউমিডিটি যখন গ্রেটার দেন 100% হয়ে যাবে, ওখানে হাইগ্রোস্কোপিক নিউক্লিয়াই সে পায়নি। এবার না পেলে সে বেরোনোর জন্য মানে আতুর হয়ে বসে থাকবে, কিন্তু হাইগ্রোস্কোপিক নিউক্লিয়াই না থাকার জন্য কার গায়ের ওপরও গিয়ে আস্তরণ জমাবে। তো সেই জন্য সে যতক্ষণ হাইগ্রোস্কোপিক নিউক্লিয়াই পাবে না, ততক্ষণ ডিউ পয়েন্ট টেম্পারেচারে পৌঁছে গিয়ে রিলেটিভ হিউমিডিটি 100%-এ পৌঁছে যাওয়ার পরে তার হিউমিডিটি ক্যাপাসিটি কমছে, কিন্তু সে খুব কষ্ট করে ওই জায়গার ভেতরেই অ্যাডজাস্ট করে থাকবে। এই জিনিসটাকে বলা হয় সুপার স্যাচুরেটেড এয়ার। এই জন্য এই 5 নম্বর কন্ডিশনটা খুব প্রয়োজন, না হলে কিন্তু সুপার স্যাচুরেটেড এয়ারে পরিণত হবে। এবার আমরা কিছু জিনিস পড়ব, সেগুলো হলো ফর্মস অফ কন্ডেনসেশন। বিভিন্ন রকমের কন্ডেনসেশনের ফর্ম হতে পারে। এটা সোজা হচ্ছে না, আমার লেখাটাই বাঁকা হয়েছে নাকি? বিভিন্ন রকমের ঘনীভবন আমরা দেখতে পাই। 1 নম্বর, সবার আগে যেটা দেখলাম, ক্লাউড। ক্লাউড কথাটা অ্যাকচুয়ালি আর কিছুই না, এটা হলো প্রচুর ওয়াটার ড্রপলেটসের সম্ভার। সম্ভার, বাংলার অবস্থাও খারাপ হয়ে যাচ্ছে। সম্ভার দরকার নেই, একসাথে অবস্থান। হ্যাঁ, এবার ঠিক আছে। প্রচুর ওয়াটার ড্রপলেটসের একসঙ্গে অবস্থান দিয়ে আমরা এরকম আকার দেখতে পাই, অনেক রকম আকার দেখতে পাই আমরা। কিছু সময় পরে ক্লাউড কত রকমের হয় সেগুলো নিয়েও একটা খুব ভালো ডিসকাশন আসবো। বিভিন্ন উচ্চতায় বিভিন্ন রকমের ক্লাউড দেখা যায়, অল্টো, সিড্রাস, তারপরে নিম্বাস, কিউমুলোস, ঠিক আছে, কিউমুলো নিম্বাস, এগুলো আমরা খুব ভালোভাবে ডিটেলে দেখব। 2 নম্বর আমরা দেখতে পাই ফগ। আমরা একসঙ্গে 3টি জিনিস পড়ব, ফগ প্লাস মিস্ট প্লাস হেজ। বেশ, তারপরে আমরা অনেক সময় বরফ জমতে দেখব, ফ্রস্ট। আমরা কন্ডেনসেশন তো না, তবে কন্ডেনসেশনের উদাহরণ বলবো, ডিউ অর্থাৎ শিশির। এই ঘটনাটা কি? এটা অ্যাকচুয়ালি কুয়াশা, বিভিন্ন রকমের কুয়াশা। পরীক্ষায় এই শব্দগুলো থেকে কোশ্চেন আসে, তো এগুলোর মধ্যে তফাৎ আমরা এখনই ডিসকাস করছি।
আর এরপরে আমরা বিভিন্ন রকমের কন্ডেনসেশনও একবার দেখব। তাহলে চলুন, আরও কিছু থাকতে পারে, যেমন স্মগ, তারপর ভগ, বুঝলাম। এবার এগুলো কি, খুব ছোট ছোটভাবে দেখে নেব। 1 নম্বর আমরা যে জিনিসটা দেখলাম সেটা হলো ক্লাউড। এতক্ষণ আমরা ক্লাউডই দেখছিলাম, ওই জন্য ক্লাউড সম্বন্ধে আর আমরা বলছি না। হাইট বাড়ছে, টেম্পারেচার কমছে, হিউমিডিটি ক্যাপাসিটি কমছে, রিলেটিভ হিউমিডিটি 100%-এ পৌঁছচ্ছে, অ্যান্ড তারপরে হাইগ্রোস্কোপিক নিউক্লিয়ার প্রেজেন্সে বাতাসের ভেতরকার জল হাইগ্রোস্কোপিক নিউক্লিয়ার চারিদিকে জমছে, একই জায়গায় একটা সার্টেন উচ্চতা হচ্ছে দেখা গেল 5 কিলোমিটার থেকে 6 কিলোমিটারের মধ্যে এই ঘটনাটা ঘটছে, দিয়ে এই ধরনের একটা বিষয় দেখা যাচ্ছে, সেটাকে আমরা ক্লাউড বলছি। নিশ্চয়ই পরীক্ষায় যে কোনো রকমভাবে কোশ্চেন দিলে আপনারা করতে পারবেন। এরপরে আমরা একটা জিনিস দেখছি, সেটা হচ্ছে ফগ। কুয়াশা। এবার কুয়াশা তো আমরা উপরে দেখতে পারি না, আমরা চোখের সামনে দেখতে পারি। অর্থাৎ কি, গ্রাউন্ড লেভেলের কাছাকাছি টেম্পারেচার এতটাই কমে গেছে যে তা ডিউ পয়েন্টে পৌঁছেছে। আমরা তো অ্যাকচুয়ালি আমাদের চোখের সামনেই ফগ বা কুয়াশাটা দেখতে পাই। আর কখন দেখতে পাই? শীতকালে দেখতে পাই, উইন্টার সেশন। উইন্টার সিজনে দেখতে পাই। তো তখন কি হবে, ভূমির কাছেই যে বাতাস থাকবে, সেই বাতাসের জলীয় বাষ্প বাইরের দিকে লাফিয়ে বেরোতে শুরু করবে। আর ভূমির কাছে পলিউট্যান্ট অনেক বেশি, ধূলিকণা অনেক বেশি, হাইগ্রোস্কোপিক নিউক্লিয়ারেরও কোনো সমস্যা নেই। ফলে অ্যাকচুয়ালি আমরা জমির কাছেই কন্ডেনসেশন দেখতে পাই, অর্থাৎ মেঘের মতো কন্ডিশন আমরা একদম জমির কাছেই দেখতে পাই। ওই জিনিসটাই কিন্তু উপরে হয়, সেখান থেকে ওই জলগুলো কাছাকাছি আসে, দিয়ে বড় ড্রপলেট সৃষ্টি হয়, যে সেই ড্রপলেট নিচে এসে পড়ে, সেটাকে আমরা বৃষ্টিপাত বলি। বুঝতে পারছি? মাথার মধ্যে ক্লিয়ার হচ্ছে? আশা করি নিশ্চয়ই হচ্ছে। এবার সাধারণত কয়েকটা কন্ডিশন থাকে। একটা হচ্ছে লং উইন্টার নাইট। এটা যখন হবে তখনই কেবল আমাদের কি বলবো, মানে আর্থের থেকে অনেক বেশি পরিমাণে টেরেস্ট্রিয়াল রেডিয়েশন বাইরে বেরিয়ে যাবে, দিয়ে আর্থ প্রচণ্ড ঠান্ডা হয়ে যাবে। এই যে ভূমি রয়েছে, সূর্য থেকে যে রেডিয়েশনগুলো আসে সেটা আর্থের ভেতরে ঢোকে, তারপরে আর্থ থেকে টেরেস্ট্রিয়াল রেডিয়েশন বাইরে বেরিয়ে যায়। এবার রাত হলে আপনি সূর্য অফ করে দিচ্ছেন, তো আর্থ থেকে যে টেরেস্ট্রিয়াল রেডিয়েশন বেরোনোটা, ওটা তো বন্ধ হচ্ছে না, ওটা হয়েই যাবে। এবার তার ফলে কী হবে, এই আর্থটা প্রচণ্ড ঠান্ডা হয়ে যাবে। আর প্রচণ্ড ঠান্ডা হয়ে যাওয়ার ফলে এখানকার যে বাতাস রয়েছে, সেই বাতাসগুলো আর্থের সংস্পর্শে প্রচণ্ড ঠান্ডা হয়ে যাবে। এবার তখন কি হবে, যে এখানে বাতাসে একদম ডিউ পয়েন্ট টেম্পারেচারে পৌঁছে যাবে,
দিয়ে এখানেই একটা কন্ডেনসেশন শুরু হয়ে যাবে, মেঘের মতো কন্ডিশন দেখা যাবে, উহাকে আমরা বলছি ফগ। আমাদের মনে থাকবে একটা হচ্ছে ক্লিয়ার স্কাই থাকা প্রয়োজন, কারণ ক্লিয়ার স্কাই না থাকলে আকাশে যদি এরকম মেঘ থাকে আর এখানে ভূমি রয়েছে, এর ভেতরে তো টেম্পারেচার ট্র্যাপ হয়ে যাবে, দিয়ে এর ভেতরে টেম্পারেচার বেশি থাকবে, টেম্পারেচার বেশি থাকলে ডিউ পয়েন্টে পৌঁছবে না। খুব ভালো। আরেকটা কন্ডিশন হয়, সেটা হলো টেম্পারেচার ইনভার্সন। এর অর্থ কি, এই যে ভূমিটা রয়েছে, কি বললাম, ভূমি থেকে টেরেস্ট্রিয়াল রেডিয়েশন সব বাইরে বেরিয়ে যাচ্ছে সারা রাতে, ভূমি প্রচণ্ড ঠান্ডা হয়ে যাচ্ছে, ভূমির সংস্পর্শে থাকা যে বাতাস, সেই বাতাস প্রচণ্ড ঠান্ডা হয়ে যাচ্ছে, কিন্তু উপরে যে বাতাসগুলি রয়েছে সেগুলো এখন অপেক্ষাকৃত গরমই রয়েছে, কিন্তু ভূমির কাছের বাতাসগুলো বেশি ঠান্ডা হয়ে গেছে। তাহলে এই ঘটনাটা, যে এটা তো হওয়া উচিত না যে হাইট বাড়ার সঙ্গে সঙ্গে, হাইট বাড়লে টেম্পারেচার কমবে, এটা নিয়ম, কিন্তু এখানে হাইট বাড়ার সঙ্গে সঙ্গে দেখবেন টেম্পারেচার বাড়ছে, এখানে -2 ডিগ্রি সেন্টিগ্রেড পৌঁছে গেছে, বা এখানে হয়তো 5 ডিগ্রি সেন্টিগ্রেড পৌঁছে গেছে, এই একটু উপরে গিয়ে দেখা যাবে ওখানে এখনও 10 ডিগ্রি সেন্টিগ্রেডই রয়েছে। তাহলে এটা তো অস্বাভাবিক, এই জিনিসটাকেই বলা হয় টেম্পারেচারটা ঘুরে গেছে, টেম্পারেচার ইনভার্সন। এই বিষয়টাই আমরা বুঝতে পারছি। বেশ, তো এই ধরনের কিছু বিষয় হলে সাধারণত আমরা ফগ দেখতে পাবো। এবার আমরা 3টি শব্দ দেখলাম, একটা দেখলাম ফগ, একটা আমরা দেখলাম মিস্ট, আর একটা আমরা দেখলাম হেজ। এই তিনটের মধ্যে কি পার্থক্য? তিনটের অর্থই কুয়াশা, এদের মধ্যে পার্থক্য হলো ভিজিবিলিটি। আপনি কোনোদিন কুয়াশার মধ্যে যদি হাঁটেন বা সাইকেল চালান, আপনি দেখবেন যে একটু দূরে জিনিস আপনি দেখতে পাচ্ছেন না, বোঝা গেল? তো ফগে কি হয়, ভিজিবিলিটি 1 কিলোমিটারের বেশি হবে না, ভিজিবিলিটি লিখেই দিয়েছে এখানে। মিস্টে কি হয়, ভিজিবিলিটি 1 থেকে 3 কিলোমিটার, আর হেজে কি হয়, ভিজিবিলিটি 3 থেকে 5 কিলোমিটার। মনে থাকবে। আপনি বলবেন যে আমাদের এখানে তো এত কুয়াশা পড়ে যে কুয়াশা 40-50 মিটারের আগেই দেখা যায় না। হ্যাঁ, তো সেটাও ফগের মধ্যেই পড়বে। 1 কিলোমিটারের কম হলেই ফগ, 1 থেকে 3-এর মধ্যে হলে মিস্ট, আর হেজ হলো 3 থেকে 5 কিলোমিটার। মনে থাকবে, নিশ্চয় মনে থাকবে। এরপরে আমরা আরও কিছু জিনিস দেখেছিলাম, একটা হচ্ছে ডিউ। অ্যাকচুয়ালি এখানে কি হয় ব্যাপারটা, যে এটার একটা স্লাইডেই দেখায়। ডিউ কথার অর্থ কি, শিশির। এবার আমরা দেখি কি, যে বিভিন্ন জিনিসপত্র, যেমন একটা কাঁচ রয়েছে, এই যে বিষয়টা হলো কাঁচ, বুঝতে পারছি, অথবা আমরা ঘাসটাকেই বড় করে দেখাচ্ছি, যে ঘাস রয়েছে তার গায়ে এরকম বিন্দু 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 জলকণা দেখতে পাই আমরা, এই গায়ে বিন্দু 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 জলকণা আমরা দেখতে পাই। কি বলবো, এটা ওয়াটার ড্রপলেট।
আসলে কি হয়েছে এখানে ঘটনাটা, এরা তো দুঃখ কেন যে কাঁদছে? এখানে যখন রাত হয়েছে, নাইট হয়েছে, তখন টেম্পারেচার অনেকটা কমে গেছে। এবার টেম্পারেচার কমে গেলে কি হবে? এয়ার তার হিউমিডিটি ক্যাপাসিটি কমছে। হিউমিডিটি ক্যাপাসিটি কমলে রিলেটিভ হিউমিডিটি একটা সময় 100% হবে। রিলেটিভ হিউমিডিটি একটা সময়ে 100% হলে সেই টেম্পারেচারকে আমরা বলবো ডিউ পয়েন্ট টেম্পারেচার। এই ডিউ পয়েন্ট টেম্পারেচারে এর ভেতরের যে জলকণাগুলি রয়েছে সেগুলো হাইগ্রোস্কোপিক নিউক্লিয়াই খুঁজবে এবং তার গায়ে ভেপার থেকে লিকুইড ওয়াটারে পরিণত হয়ে জমে যাবে। তাহলে এইখানে ঘটনাটা কি ঘটে? অর্থাৎ কি, যে স্যাচুরেটেড এয়ারটা থাকে সেখান থেকে কনডেনসেশন শুরু হয় এবং কাঁচ বা ঘাস নিজেই হাইগ্রোস্কোপিক নিউক্লিয়াই হিসাবে কাজ করে। এবার এই বিষয়টাই যদি একটা হাইগ্রোস্কোপিক নিউক্লিয়ার মতো কাজ করে, এটা কি? এটা ঘাস, ঠিক আছে। তাহলে কি হবে? এর গায়ে আমরা বিন্দু বিন্দু জলকণা দেখতে পারবো। জলটা লিকুইড ফর্মে এর গায়ে এরকম করে জমা হবে। এই জিনিসটাকে আমরা কি বলি? শিশির। আমাদের মাথায় ক্লিয়ার হলো? নিশ্চয় ক্লিয়ার হয়েছে। আমরা আরো দুটো তিনটে জিনিস দেখি। একটা আমরা দেখছি স্মগ। এই স্মগ সাধারণত ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় দেখা যায়। ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে কি হয়, যে স্মোক ধোঁয়া বেরোয় তার সঙ্গে ফগ মিশে যায়। এই দুটোকেই একসঙ্গে বলা হয় স্মগ। আমরা একটা জিনিস দেখলাম, আমরা দেখলাম ভগ। এটা কোথায় দেখা যায়? এটা যে ভলক্যানিক রিজিয়নে দেখা যায়। ভলক্যানো অর্থাৎ কি? আগ্নেয়গিরি। ভলক্যানো থেকে কি বেরোচ্ছে? ভলক্যানো থেকে বেরোচ্ছে ডাস্ট পার্টিকেল। মানে এই যে ভলক্যানো রয়েছে, ভলক্যানো থেকে তো কিছু বেরোবে, ডাস্ট পার্টিকেল। তো সেই ডাস্ট পার্টিকেলের সঙ্গে ফগ যদি মিশে যায়, সেই জিনিসটাকে আমরা বলবো ভগ। পরীক্ষায় আসলে আপনারা এইটুকু দিয়ে পেয়ে যাবেন। এটাই সেমই, সেই আবার ফগের কন্ডিশন যে ডিউ পয়েন্টে পৌঁছচ্ছে, 100% হচ্ছে স্যাচুরেটেড এয়ার, তারপরে কন্ডেনসেশন শুরু হয়। ওই কন্ডেনসেশনটাকে আমরা চোখের সামনে দেখতে পাই। কেবলমাত্র এই ডিউটা আমরা কন্ডেনসেশনের পরে ড্রপলেটে পরিণত হয়ে গেছে সেটা চোখের সামনে ড্রপলেটগুলো দেখতে পাই। নাহলে কিন্তু আমরা মানে একদম জল আকারে চোখের সামনে মানে পড়ে আছে নিচে, এটা দেখতে পাই। না হলে আমরা সাধারণত কন্ডেনসেশন বাতাসে ভেসে থাকা অবস্থাতেই দেখতে পাই বিভিন্ন ফর্মে। আমরা বুঝতে পারছি তো? এটা একদম পিওরলি কন্ডেনসেশনের ফর্ম না হলেও কন্ডেনসেশনের কারণেই হয়, সেই জন্য এর ভেতরে আমি লিখে দিয়েছি। এর জন্য আপনারা আমাকে দোষারোপ করতে পারেন।
এবার কনডেনসেশন হলে কি হয় সেটা সম্বন্ধে একটুখানি ভাবা যাক। আমাদের এই যে ভূমি, এখানে সূর্যের আলোতে কি হচ্ছে? ওয়াটার ভেপারাইজেশন হচ্ছে, অথবা বিভিন্ন গাছ থেকে ইভাপোরেশন, ইভাপোট্রান্সপিরেশন, এইসব ঘটনাগুলি ঘটছে। এইসবের ফলে কি হচ্ছে? লিকুইড ওয়াটার ভেপারে পরিণত হয়ে যাচ্ছে। ভেপার মানে কি? গ্যাস। এবার এই ভেপারটা আমরা দেখলাম যে এতক্ষণ উপরে উঠল। উপরে উঠলে কি হয়? সেই একই কথা, হাইট বাড়ছে, টেম্পারেচার কমছে, তাহলে ক্যাপাসিটি কমছে, 100% হচ্ছে, ডিউ পয়েন্ট আসছে। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভেপারটা রয়েছে সেটা ওয়াটারে রূপান্তরিত হচ্ছে, অর্থাৎ কি গ্যাস থেকে লিকুইডে পরিণত হচ্ছে। আমরা বুঝতে পারছি এই ঘটনাটাকে আমরা ভালোবেসে নাম দিচ্ছি কনডেনসেশন, ঘনীভবন। এবার এরপরে আমরা কি দেখতে পাচ্ছি? এখান থেকে বৃষ্টিপাত হচ্ছে। তো বৃষ্টিপাতই তো শুধু আমরা দেখতে পাই না, বৃষ্টি ছাড়াও তো তুষারপাত দেখতে পাই, ছোট ছোট ড্রিজল, স্লিট, এরকম জিনিসপত্র দেখতে পাই। তাহলে এই ঘটনাটাকে, এই ঝরে পড়ার ঘটনাটাকে আমরা কি বলবো? এইভাবে আঁকছি না, বেশি আমরা জানি বৃষ্টি পড়ছে, আবার আঁকার কি দরকার আছে? কনডেনসেশনের পরে যে ঘটনাটা ঘটছে সেই ঘটনাটাকে আমরা বলছি প্রেসিপিটেশন। প্রেসিপিটেশন কথার অর্থ কি? মানে মোটামুটি ঝরে পড়া। প্রেসিপিটেশনের মধ্যে সব থেকে ভালো যে প্রেসিপিটেশন, যেটা আমরা সবসময় দেখতে পাই, সেটা হলো রেনফল। আর এক ধরনের প্রেসিপিটেশন আমরা দেখতে পাই, সেটা হলো স্নোফল। আচ্ছা, আমার মনে হয় এখানে একটা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে ফ্রস্ট। ফ্রস্ট মানে কি? অ্যাকচুয়ালি ভূমির কাছেই টেম্পারেচার যদি অনেক কমে যায়, মানে -5°C পৌঁছে গেছে, তখন কি হবে? এখানে কোনো যদি সারফেস থাকে, সেটা ঘাস হতে পারে, সেটা আপনার গাছ হতে পারে, আপনার গাড়ি হতে পারে, যে কোনো সারফেস হতে পারে, সেই সারফেসের উপরেই সেই একই ব্যাপার, ভেপার থেকে লিকুইডে রূপান্তরিত হয়ে জলকণা দেখা দেবে, এবং -5°C, বোঝা যাচ্ছে? তার মানে তার টেম্পারেচার আরও কমতে থাকবে, কমতে 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 এর গায়ে বরফ জমবে। তো এই বরফ জমার ঘটনাটাকেই বলা হয় ফ্রস্ট অ্যাকশন। এই যে শীতকালে পাইপ দেখা যায়, পাইপের ভেতর দিয়ে জল আসছে, এবার এই পাইপের ভেতরে জলটা জমে গেছে, আর জল জমে গেলে আয়তনে বেড়ে যায়, আর এই ঘটনার জন্য পাইপ ফেটে যায়। তো আমরা এনভায়রনমেন্টে অনেক দেখব ফ্রস্ট অ্যাকশন, আরও পরবর্তীতে আসবে বিভিন্ন জায়গায় ফ্রস্ট। নট এ বিগ ডিল। তারপরে আমরা একটা জিনিস দেখব, সেটা হলো
হেলস্টর্ম, হেলস্টর্ম মানে এরা তুষারপাত, বড় বড় বৃষ্টিপাত, শিলাবৃষ্টি, সেরকম একটা ব্যাপার। তারপরে আমরা দেখব ড্রিজেল, একদম সে পাতলা বৃষ্টিপাত হচ্ছে সেই রকম বিষয়। একটা আমরা দেখব স্লিট, একটা আমরা দেখব ভিরাজ। আবার মরুভূমি অঞ্চল, এ তো মাটি অবধি পৌঁছবে না, মাটি অবধি পৌঁছানোর আগে আবার উবে যাবে ভিরাজ। তাহলে একটা একটা করে দেখা যাক। রেনফলটা আমরা পরে অনেক ডিটেলে দেখব। এখন খুব শর্টে দেখে নিচ্ছি। রেনফলেরও প্রকারভেদ আমরা পড়ব, ওরোগ্রাফিক রেনফল, বিভিন্ন রকমের রেনফল। এই যে ডিউ পয়েন্টে পৌঁছবে, ডিউ পয়েন্টে পৌঁছানোর পরে কন্ডেনসেশন হবে। এবার কন্ডেনসেশন হওয়ার পরে একদম উপরে এই টেম্পারেচার কমে যাওয়ার ফলে কি ফ্রিজিং পয়েন্টে পৌঁছে যাবে। দিয়ে কি হবে, ড্রপলেট হয়ে ঝরে পড়বে। বলুন আমরা দেখব, রেনফলটা খুব ডিটেলে দেখব পরে, ওই জন্য এইটুকুই থাক। একটা জিনিস আমরা দেখছি স্নোফল, তুষারপাত। এখানে কি হয়, এখানে ডিউ পয়েন্টটা বিলো ফ্রিজিং পয়েন্ট। এবার ফ্রিজিং পয়েন্টটা যদি কম হয়ে যায়, -5°C, -10°C, ফ্রিজিং পয়েন্টটা কত, 0°C, তাহলে এর থেকে বিলো, এর থেকে কম যদি হয়ে যায়, তাহলে তখন কি হবে, তখন আইস ড্রপলেট পড়বে, আইস ড্রপলেট ঝরে পড়বে। জল তো পড়বে না, জলের জায়গায় কি হবে, ছোট ছোট আইসের টুকরো পড়বে। তো এই ঘটনাটাকে আমরা বলবো তুষারপাত। তো স্নোফল হলে আমরা খুব আনন্দ নিয়ে দেখি যে আরে ছোট 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 বরফ ঝরে পড়ছে চারিদিক থেকে। আপনারা হ্যারি পটার দেখে থাকলে দেখতে পারবেন যে সেখানে স্নোফলটা খুব সুন্দর করে দেখা যায়, বৃষ্টির মতো তুষারপাত আস্তে 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 হচ্ছে। এবার এরপরে আমরা দেখব হেল স্টর্ম। এই স্টর্ম বানানটা মনে ভুল হয়ে গেল। যে ঘটনাটাকে বলা হবে তুষারপাত, এই শিলাবৃষ্টি, ক্ষমা করবেন, এই ঘটনাটাই কি হবে যে ডিউ পয়েন্টটা ফ্রিজিং পয়েন্টের কমই হবে এবং একবার আমি একটু বোঝানোর চেষ্টা করছি, আপনি বুঝবেন এবং সেটা নিজের ভাষায় লিখে নেবেন, কারণ অতটা লিখতে গেলে এখন 10 মিনিট সময় লাগবে। দেখুন, বাতাস উপরের দিকে উঠছে, ডিউ পয়েন্টে পৌঁছলো যেটা লেস দেন ফ্রিজিং পয়েন্ট। মানে কি, অ্যাকচুয়ালি
এখানে হাইগ্রোস্কোপিক নিউক্লিয়ার চারিদিকে বরফ জমা হচ্ছে। এবার এই হাইগ্রোস্কোপিক নিউক্লিয়ার চারিদিকে যে বরফ জমা হচ্ছে সেই বরফ নিচের দিকে নামার চেষ্টা করছে, সে তুষারপাত করাবে। কিন্তু এই সময় কি হলো, নিচ থেকে অনেক জোরে বাতাস তাকে ধাক্কা মারল। ফলে কি হবে, এই যে আবার নিচে যে বাতাসটা রয়েছে সেই বাতাসের ভেতরে অনেক পরিমাণ জলীয় বাষ্প রয়েছে। এবার এই জলীয় বাষ্পগুলিও যখন উপরের দিকে উঠবে বাতাসগুলো, তখন কি ইহারও সেই হিউমিডিটি ক্যাপাসিটি কমবে, স্যাচুরেটেড এয়ার 100%, এখান থেকেও জলীয় বাষ্প বাইরে বেরোবে। এবার এই যে তুষারে নিচে নামছিল, নামতে নামতে আবার উপরের দিকে যাত্রা করবে। যাত্রা যখন করবে তখন এইটাই একটা হাইগ্রোস্কোপিক নিউক্লিয়ার মতো কাজ করবে। আর এই যে নতুন বাতাসটা যে যাচ্ছে তার জলটাও ফ্রিজ হয়ে এর উপরে জমা হবে, এর জলটাও ফ্রিজ হয়ে এর উপরে জমা হবে। বুঝতে পারছি? তাহলে প্রথমে এই সাইজের বরফের দানা ছিল, এখন এই সাইজের বরফের দানা আছে। আর এই প্রসেসটা আবার দেখা গেল রিপিট হলো, আবার নিচে আসতে গেল, আবার নিচ থেকে বাতাসে ধাক্কা মারলো। ধাক্কা মেরে প্রথমে হাইগ্রোস্কোপিক নিউক্লিয়ার চারিদিকে একটা ছোট বরফ ছিল, বরফের স্তর ছিল, তার উপরেও আর একটা বরফের স্তর তৈরি হয়েছে। এই নতুন বাতাস আবার এরকম করে আবার বরফের স্তর জমাবে এর উপরে। তারপরে এই যে এত বড় বিষয়টা, এটা এসে নিচে পড়ছে, একে আর তখন কোনো বাতাস আটকাতে পারবে না। তাহলে আমরা কি দেখব, যে বড় বড় বরফের টুকরো নিচে এসে পড়ছে। আমরা তো শিলাবৃষ্টির সময় কি দেখি, বড় বরফের টুকরো। মাটিতে এসে পড়ে। মাটিতে এসে না পড়ে আপনার মাথায় পড়লে আপনার মাথা ফেটে যাবে, আপনার গাড়ির উপরে পড়লে গাড়ির ছাদ ফেটে যাবে, বাড়িতে টালির উপরে পড়লে টালির ছাদ ফেটে যাবে। আর যদি কোনো কারোর বাড়িতে টিনের ছাদ থাকে আর সেই ঘরের ভেতর বসে থাকেন, তাহলে খুব খুব ভালোভাবে টুপটাপ 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 করে খুব জোরে জোরে শব্দ শুনতে পাবেন। এগুলি অনেক ক্ষতিও করে। তো একবার খুব ভালো করে বলি, যদি আপনারা নোট লেখার ইচ্ছা থাকেন, যেভাবে আমি লিখেছি আমি বলে দিচ্ছি। ডিউ পয়েন্ট ফ্রিজিং পয়েন্টের নিচে তৈরি হবে। এবার যখন নিচে আসতে থাকবে তখন স্নোফল হিসাবে পড়ার সময় বায়ু স্রোত অর্থাৎ কনভেকশনাল কারেন্টের জন্য উপরের দিকে উঠবে। এই জিনিসটাকে কনভেকশনাল কারেন্ট বলবো। এটা আসবে আমাদের, এই কন্ডিশনটা কোথায় হয় যা পড়াচ্ছি সবই আসবে পরবর্তীতে। তো কনভেকশনাল কারেন্টের জন্য উপরের দিকে উঠতে থাকবে, আইসের টুকরোগুলিকে আবার উপরে উড়িয়ে নিয়ে যায়। এরকম ঘটনা কয়েকবার রিপিট হওয়ার ফলে আইস ক্রিস্টালগুলির স্মল টুকরোগুলি হাইগ্রোস্কোপিক নিউক্লিয়ার মতো আচরণ করে এবং সেগুলি উপরে আরও আইসের লেয়ারিং হতে থাকে। ফলে লার্জ আইস ক্রিস্টাল তৈরি হয়, যা গ্র্যাভিটির কারণে নিচে নেমে আসে এবং বড় বড় শিলা হিসাবে দলা দলা বরফ নিচে খুব জোরে জোরে পড়তে থাকে। ইহাকেই হেলস্ট্রম বলা হয়। এবার একটা ইম্পর্ট্যান্ট হচ্ছে সাবপোলার লো প্রেশার রিজিয়নে এরকম ঘটনা বেশি দেখা যায়। মানে ওখানে আমাদের এখানে শিলাবৃষ্টিটা আমরা দেখতে পাই, ওখানে শিলাবৃষ্টি মানে এত এরকম বড় বড় আপনার মাথার সাইজের বড় বড় চাই চাই বরফ এসে নিচে পড়তে থাকে। ঠিক আছে, যে ঘটনাটা এখানে বললাম সেই ঘটনাটা এই সাবপোলার লো প্রেশার রিজিয়নে ঘটে, মানে এরকম জায়গায়। এটা নিরক্ষরেখা। এরপরে
একটা ঘটনা আমরা দেখছি, যে ঘটনাটাকে বলবো ড্রিজেল। এটা কি? এটা হচ্ছে খুব ছোট, মাইনিউট, খুবই ছোট। ওয়াটার একদম নর্মাল শাওয়ারিং, প্যাটার্নেই পড়তে থাকে। অ্যাকচুয়ালি এটা কি, আমরা অনেক সময় দেখি না যে বৃষ্টি হচ্ছে, খুব পাতলা এক ধরনের বৃষ্টি হচ্ছে, যখনই হাওয়া হচ্ছে সেই হাওয়া অনুসারে বৃষ্টিটা ভেঙে এসে চলে যাচ্ছে, বড় বড় বৃষ্টির দানার ফোঁটা পড়ে না, খুব পাতলা হালকা, ঠিক আছে, যেটাতে ঠান্ডা লাগে বেশি, ওই ঘটনাটাকে বলা হবে ড্রিজেল। ঠিক আছে, আর একটা স্লিট। অ্যাকচুয়ালি ইহার অর্থ হচ্ছে প্রপার আমাদের এখানে যে শিলাবৃষ্টি হয় সেই শিলাবৃষ্টি। আর হেলস্টর্ম কি? হেলস্টর্ম এটা বড় শিলা, এটাই পোলার অঞ্চলের শিলাবৃষ্টিটাকে হেলস্টর্ম বলে, আর আমাদের এখানকার শিলাবৃষ্টিটাকে হচ্ছে স্লিট বলে। এখানেও সেই একই বিষয় হয়, লার্জ আইস ক্রিস্টাল তৈরি হয়। এবার এখানে আমরা কি দেখতে পাই, এটার বিশেষত্বটা কি? এখানে আমরা আইস ড্রপলেট আর ওয়াটার ড্রপলেট একসঙ্গে দেখতে পাই। আর এই যে হেলস্টর্ম যেখানে বললাম, এখানে অনলি আইস ড্রপলেট, ড্রপলেট তো না, মানে চায় আর কি, বড় বড় বিগ আইস ক্রিস্টাল। ঠিক আছে, আর এখানে আইস ড্রপলেটটা রিলেটিভলি স্মল হয়, সব লেখার দরকার নেই। আরেকটা বিষয় আমরা যেটা দেখছিলাম সেটা হলো ভিরাজ। এটা কোথায় হয়? ডেজার্টে। এবার এখানে ঘটনাটা কি হয়, যে বৃষ্টিপাত হয় সেটা মাটিতে পড়ার আগেই ইভাপোরেট হয়ে যায়, মানে বৃষ্টি মাটিতে আসার আগেই বাষ্প হয়ে উপরের দিকে উঠে চলে যাচ্ছে। এই ঘটনাটাকে বলা হয় ভিরাজ। আমাদের মনে থাকবে? তাহলে আমরা যা পড়লাম তা একবার খুব তাড়াতাড়ি দেখে নিই। আজকে সবার আগে আমরা দেখলাম যে বাতাস সর্বদা উপরের দিকে যাত্রা কেন করে? কারণ ময়েস্ট এয়ারে H2O-তে হাইড্রোজেন থাকে, হাইড্রোজেনের মলিকিউলার ওয়েট অনেক কম হয়, সেই জন্য। তারপর আমরা একটা সুন্দর জিনিস দেখছিলাম যে হাইট বাড়ছে, হাইট বাড়ার সঙ্গে সঙ্গে টেম্পারেচার কমছে। টেম্পারেচার কমলে বিভিন্ন উচ্চতায় বিভিন্ন রকমের বাতাস, যাদের কি বলবো অ্যাবসলিউট হিউমিডিটি আলাদা আলাদা, অর্থাৎ বিভিন্ন রকমের ময়েশ্চার কন্টেন্ট আছে বাতাসে। কারোর অ্যাবসলিউট হিউমিডিটি 40%, কারোর অ্যাবসলিউট হিউমিডিটি 60%। সে বিভিন্ন উচ্চতায় বিভিন্ন টেম্পারেচারে স্যাচুরেট হচ্ছে, 100%-এ পৌঁছচ্ছে, অর্থাৎ ডিউ পয়েন্ট টেম্পারেচারে পৌঁছচ্ছে। ডিউ পয়েন্ট টেম্পারেচার সম্বন্ধে আমরা খুব ডিটেল ডিসকাশন করেছি, আর আশা করি রিপিট করার দরকার নেই। হাইট বাড়লে টেম্পারেচার কমবে, হিউমিডিটি ক্যাপাসিটি কমবে, অ্যাবসলিউট হিউমিডিটি সেম থাকবে। যে টেম্পারেচারে হিউমিডিটি ক্যাপাসিটি, অ্যাবসলিউট হিউমিডিটি
সমান হবে, অর্থাৎ রিলেটিভ হিউমিডিটি 100% হবে, সেই টেম্পারেচারকে আমরা ডিউ পয়েন্ট টেম্পারেচার বলবো। যদি আপনাদের এই বিভিন্ন রকমের টার্মিনোলজি ব্যবহার করলে মাথার ভেতর ছবি না আসছে, বুঝতে অসুবিধা হচ্ছে, তাহলে আপনাদের আগের লেকচারটা আরেকবার দেখতে হবে। এই টেম্পারেচারে আসার সঙ্গে সঙ্গে কনডেনসেশন শুরু হবে, আর ভেপার লিকুইডে রূপান্তরিত হবে, হাইগ্রোস্কোপিক নিউক্লিয়ার গায়ে জমাট বাঁধবে। হাইগ্রোস্কোপিক নিউক্লিয়াই কি? ডাস্ট পার্টিকেল, সল্ট, এরোসল, পলিউটেন্ট। সূর্য থেকে যে তাপ আসে তা লেটেন্ট হিট প্রোভাইড করে, অর্থাৎ লিন তাপ প্রোভাইড করে। এই লিন তাপের প্রভাবে কি হয়? এই যে বাতাস লিকুইড ছিল, মানে জল যে লিকুইড ছিল, লিকুইড থেকে ভেপার গ্যাসে পরিণত হয়, এবং সেই ভেপার হিউমিডিটি ক্যাপাসিটি অনুসারে বাতাসের ভেতরে জমা হতে থাকে। উপরের দিকে উঠলে ওই প্রসেসটা রিপিট হয়, দিয়ে এখানে ক্লাউড তৈরি হচ্ছে। এবার এই ক্লাউড এর ঘটনাটাকে আমরা বলছি কনডেনসেশন। কনডেনসেশন কি কারণে হয় 100 বার বলা হয়ে গেছে। হাইগ্রোস্কোপিক নিউক্লিয়াই না থাকলে সিলভার আয়োডাইড ছড়িয়ে দিয়ে আমরা আর্টিফিশিয়াল ক্লাউড সিডিং ঘটাই। রিলেটিভ হিউমিডিটি 100%-এর বেশি হলে সুপার স্যাচুরেটেড হয়ে যায়। ক্লাউড হচ্ছে প্রচুর ওয়াটার ড্রপলেট একসঙ্গে অবস্থান করে। ফগ, মিস্ট, হেজ, এগুলি স্মগ, ভগ। আপনাদের নিশ্চয়ই মনে পড়ছে ফগ, মিস্ট, হেজ আলাদা আলাদা কি? 1 কিলোমিটার, 1 থেকে 3 কিলোমিটার, 3 থেকে 5 কিলোমিটার। ডিউ হাইগ্রোস্কোপিক নিউক্লিয়াই হিসাবে ওই কাঁচ বা যে ঘাসটা রয়েছে সেটাই নিজেই কাজ করছে। কন্ডেনসেশন তার উপরেই ঘটে যাচ্ছে। স্মগ, স্মোক প্লাস ফগ, ভগ ভলক্যানিক ডাস্ট প্লাস ফগ। আমরা বুঝতে পারছি প্রেসিপিটেশন বিভিন্ন প্রকারের, রেনফল, স্নোফল, হেলস্টর্ম, ড্রিজেল, স্লিট, ফিরাজ। রেনফল পড়লাম আমরা, স্নোফল আমরা দেখলাম, হেলস্টর্ম বড় বড় চাই চাই আইস ক্রিস্টাল, লার্জ আইস ক্রিস্টাল নিচে পড়বে, লার্জ আইস ক্রিস্টালস নিচে এসে পড়বে। সাবপোলার লো প্রেশার রিজিয়ন এটা দেখা যাবে। ড্রিজেল খুবই ছোট ছোট, যেটা বাতাসের সঙ্গে সঙ্গে ভাসবে এমন বৃষ্টিপাত। আর স্লিট শিলাবৃষ্টি, এখানে স্পেশাল কি আইস ড্রপলেটের সঙ্গে সঙ্গে ওয়াটার ড্রপলেটও থাকবে। আর বিরাজ ডেজার্ট অঞ্চলে যে বৃষ্টিপাত হবে। তাহলে আমাদের আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা জানাবেন আমাদের প্রেজেন্টেশন আপনাদের কেমন লাগছে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।